কিছুদিন আগেই বাংলা রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল কৃষ্ণচন্দ্র চর্চা। যখন কৃষ্ণনগরের রাজবাড়ির কুলবধূ ভোটে দাঁড়িয়েছিলেন, আর তাছাড়া গোপাল ভাঁড়ের দৌলতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের নাম তো আমরা সবাই শুনেছি। গল্পে যেমন দেখানো হয় কৃষ্ণচন্দ্র কি তেমনই ছিলেন? নইলে কেমন ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র? কত বড় ছিল তার রাজত্ব? কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজোর সূচনা কি করেছিলেন? কেউ কেউ বলেন রাজা কৃষ্ণচন্দ্র সনাতন হিন্দু ধর্মের ধারক বাহক, আবার কেউ কেউ বলেন বিশ্বাসঘাতক। কারণ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ইংরেজদের সাথে হাত মিলিয়েছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন কৃষ্ণচন্দ্র। আর তিনি নাকি মির্জাফরদের হয়ে ইংরেজদের সাথে দৌত্য করেছিলেন। কোনটা ঠিক কোনটা ভুল, আজ ওই নিয়ে আলোচনা করব। রাজা কৃষ্ণচন্দ্রকে যারা বিশ্বাসঘাতক বলেন, তাদের বক্তব্য কতটা এইরকম যে বিশ্বাসঘাতকের বংশে কৃষ্ণচন্দ্রের জন্ম। কথাটা ভুল নয়। কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ রাজা ছিলেন না। কৃষ্ণচন্দ্রের 5 পুরুষ আগে ভবানন্দ মজুমদার নদিয়ার এই রাজ পরিবারের ভিত্তি স্থাপন করেন। প্রতাপাদিত্যের সাথে বিশ্বাসঘাতকতা করে জাহাঙ্গীরের সেনাপতি মানসিংহকে তিনি প্রতাপাদিত্যের বিরুদ্ধে যুদ্ধ জিততে সাহায্য করেছিলেন। তাই জাহাঙ্গীর ভবানন্দকে 14টি পরগনা উপহার দেন আর দেন মজুমদার উপাধি। এই ভবানন্দ মজুমদার বংশে 1710 খ্রিস্টাব্দে জন্ম কৃষ্ণচন্দ্রের, যিনি কিনা নদিয়া রাজবংশের শ্রেষ্ঠ রাজা। তবে কৃষ্ণচন্দ্রের সিংহাসন লাভ নিয়েও কিন্তু একটা বিতর্ক রয়ে গেছে। কৃষ্ণচন্দ্রের পিতা রঘুরাম রায় ছিলেন 4 ভাই: রাজারাম, রঘুরাম, কৃষ্ণরাম আর রামগোপাল। রঘুরামের মৃত্যুর সময় কৃষ্ণচন্দ্র তখন 18 বছরের যুবক। হয়তো সেই কারণে রঘুরাম কৃষ্ণচন্দ্রের পরিবর্তে বৈমাত্রীয় ভাই রামগোপালকে উত্তরাধিকারী মনোনীত করে যায়। কিন্তু বিষয়টা কৃষ্ণচন্দ্রের মোটেও পছন্দ হয়নি। সেই যুগে নিয়ম ছিল উত্তরাধিকারী হওয়ার পর ছোট রাজাদের নবাবের কাছে গিয়ে উপযুক্ত নজরানা এবং সম্মান প্রদর্শন করতে হবে। নতুন করে জমিদারির ফরমান নিতে আসতে হবে। রামগোপাল তামাকের নেশাগ্রস্ত ছিলেন। তিনি যখন ফরমান লাভের উদ্দেশ্যে নবাবের উদ্দেশ্যে রওনা হয়, তখন কৃষ্ণচন্দ্র কৌশল করে কাকা রামগোপালকে তামাক সেবনে ব্যস্ত রেখে দেন। নিজেই নবাবের কাছে উপস্থিত হয়ে নিজের নামে ফরমান বের করে নিয়ে চলে আসেন। আর ইতিমধ্যে রামগোপালের হুঁশ ফিরলেই তিনি নবাবের কাছে গিয়ে নিজের দাবি জানান। কিন্তু নবাব রামগোপালের অপদার্থতার জন্য তার দাবি প্রত্যাখ্যান করে বুদ্ধিমান কৃষ্ণচন্দ্রকে নদিয়ার পরবর্তী রাজা হিসেবে স্বীকৃতি দিলেন। 1728 সালে 18 বছর বয়সে নদিয়ার সিংহাসনে বসলেন রাজা কৃষ্ণচন্দ্র। কেমন ব্যক্তি ছিলেন কৃষ্ণচন্দ্র? রাজা হিসেবে তিনি কেমন ছিলেন? ছোট থেকে কৃষ্ণচন্দ্র ছিলেন দারুণ মেধাবী। অফিসিয়াল কাজের জন্য পার্সি ভাষা তখন জানতে লাগতো। তাই রাজা কৃষ্ণচন্দ্র পার্সি, সংস্কৃত ভাষাতে দক্ষ ছিলেন। কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের কার্টুনে যে নাদুস নুদুস বেচারা কৃষ্ণচন্দ্রকে আমরা দেখতে পাই, আসলে কৃষ্ণচন্দ্র মোটেই তেমনটা ছিলেন না। তার আমলে বড় কোনো যুদ্ধ হয়নি ঠিকই, কিন্তু উনি অস্ত্রবিদ্যা ভালোই জানতেন। তার কূটনৈতিক বুদ্ধির বলে এক বিশাল রাজত্ব তিনি তৈরি করেছিলেন। মহারাজা কৃষ্ণচন্দ্র তার সময়ে নদিয়া রাজ্যের রাজত্ব সবচেয়ে বড় আকার ধারণ করেছিল। নবাব আলিবুদ্দিনের সময় কৃষ্ণচন্দ্রকে নবাব হাজতে পুরে দিয়েছিলেন। খাজনা দেওয়ার আগ্রহ খুব একটা ওনার ছিল না। কৃষ্ণচন্দ্রের বাবার আমল থেকে 10 লক্ষ টাকা খাজনা পড়ে রয়েছিল। সিংহাসনে বসার 10 বছর পর পরিশোধ করার আগ্রহ দেখাননি তিনি। আলিবুদ্দিনের আদেশে খাজনা না দেওয়ায় কৃষ্ণচন্দ্রকে বন্দী করা হয়। আলিবুদ্দিন খাঁর পর বাংলার মসনদে বসে 23 বছরের যুবক সিরাজউদ্দৌলা। পলাশির যুদ্ধে সিরাজের পতন হয় 1757 জুন মাসে। সিরাজের রাজদরবারে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন রাজা মহেন্দ্র। তিনি প্রথম বিভিন্ন দেশীয় রাজাদের সাথে মিলে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। যারা এই পরিকল্পনা শুরু করেছিলেন
উনারা ছিলেন বর্ধমানের রাজা, দিনাজপুরের রাজা, মেদিনীপুরের রাজা প্রমুখ। মহারাজা মহেন্দ্র এই সমস্ত রাজাদের পক্ষ থেকে সলা পরামর্শ করেন। সিরাজের রাজসভায় কিছু ক্ষমতাশীল ব্যক্তির সাথে, যেমন রাজা রামনারায়ণ, রাজা রাজবল্লভ, রাজা কৃষ্ণদাস এবং সিরাজের প্রধান সেনাপতি বর্ষিয়ান জাফর আলী খাঁ বা মীর জাফরের সঙ্গে। তখন জগৎ শেষ প্রস্তাব দেন এই বিষয়ে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের পরামর্শ গ্রহণ করা আবশ্যক। কৃষ্ণচন্দ্রের কাছে দূত পাঠানো হয়, তবে প্রথমে সশরীরে না গিয়ে কালীপ্রসাদ সিংহ নামে এক ব্যক্তিকে তার প্রতিনিধি হিসেবে সেখানে পাঠান। তারপর সিরাজের সাথে দেখা করার অনুমতি প্রার্থনা করে। কৃষ্ণচন্দ্র মুর্শিদাবাদে পৌঁছান, কারণ বুদ্ধিমান কৃষ্ণচন্দ্র বুঝেছিলেন অকারণে তিনি যদি এইভাবে মুর্শিদাবাদে ঢুকে পড়েন তবে সেটা নবাবের সন্দেহের কারণ হবে। সিরাজ বিরোধী এই গোষ্ঠীর সকলেই চাইছিলেন যে কোনো হিন্দু রাজাকে সিংহাসনে বসানো অথবা তাদের অনুগত কাউকে, কিন্তু কৃষ্ণচন্দ্র প্রস্তাব দেন তিনি ইংরেজদের রাজ্যভার দিতে সওয়াল করেন। বিষয়টা তখন কারোর মনোপুত হয়নি, তবে তর্কাতর্কির পর কৃষ্ণচন্দ্র কথাকেই মান্যতা দেওয়া হয়। আর কথিত আছে যে মহারাজ কৃষ্ণচন্দ্র সিরাজ বিরোধী শিবির আর ইংরেজদের মধ্যে যে দৌত্যকর্মটি করেছিলেন, এই সমস্ত কারণে কৃষ্ণচন্দ্রকে খাল কেটে কুমির আনার জন্য ভিলেন মনে করা হয়। কিন্তু আর একটা কথা, রাজা কৃষ্ণচন্দ্রকে আজও আমরা সকলে মনে রেখেছি, কিন্তু কেন? আমাদের বঙ্গদেশ বাংলার সংস্কৃতি রাজা কৃষ্ণচন্দ্রের কাছে ব্যাপকভাবে ঋণী। রাজা কৃষ্ণচন্দ্র ব্যয়বিলাসী রাজা ছিলেন। কৃষ্ণচন্দ্রের সময় ব্রাহ্মণ ও বিদ্বানদের দান, ধ্যান, মন্দির নির্মাণ এইসব কাজে উনি অনেক খরচা করতেন। বিক্রমাদিত্যের মতো তার নবরত্ন সভার কথাও আমরা শুনেছি। সেখানে গোপাল ভাঁড় যেমন ছিলেন, সাধক কবি রামপ্রসাদ সেন, গদাধর তর্কালঙ্কা, কালিদাস, সিদ্ধার্থ কন্দর্প, সিদ্ধার্থের মতো পণ্ডিত ব্যক্তিরা উপস্থিত থাকতেন। আর রাজা কৃষ্ণচন্দ্র গুণীদের কদরও করতেন, তাদের মাসোহারা এবং উৎসাহ দান করতেন, কখনো কার্পণ্য করেননি। আবার কৃষ্ণচন্দ্রের উৎসাহে হাজার হাজার কালী পুজোও হয়েছিল গোটা রাজ্য জুড়ে। আর তার এই জগদ্ধাত্রী পুজো প্রচলনের কথা সকলেই আমরা জানি। আলিবুদ্দি খাঁর কারাগার থেকে যখন উনি বেরিয়ে এসে দেখেন যে দুর্গাপুজো পেরিয়ে গেছে, দুর্গাপুজো না করার মনকষ্ট ভুলতে তিনি জগদ্ধাত্রী পুজো করেন। তার জাঁকজমকপূর্ণ জগদ্ধাত্রী পুজো দেখে ইন্দ্রনারায়ণ চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। কৃষ্ণচন্দ্রের শেষ জীবন কেমন ছিল? কৃষ্ণচন্দ্র ছিল 2 রানী, তাদের গর্ভে ছিল 6 সন্তান, কিন্তু ওদের মধ্যে সম্পত্তির কলহ তো লেগেই থাকতো। একদিন কৃষ্ণচন্দ্র তাদের সাহায্য করেছিলেন, সেই ইংরেজরা হয়ে উঠেছিলেন কৃষ্ণচন্দ্রের গলার কাঁটা। খাজনা আদায় করতে এসে খাজনা না পাওয়ায় কৃষ্ণচন্দ্রের জমি নিলামে উঠত। এই সমস্ত অশান্তির কারণে কৃষ্ণনগর থেকে দূরে গঙ্গার পাড়ে নির্জনে গিয়ে তিনি দিন কাটাতেন। 1783 সালে 73 বছর বয়সে পরলোক গমন করেন। রাজা কৃষ্ণচন্দ্র রয়ে যায় এখনো গল্পের মধ্যে সকলের মনে।